হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বেশ কয়েকদিন যাবৎ মঙ্গোডিবির এগ্রিগেশন স্টেজের অ্যাডভান্স নলেজগুলো শিখতেছি। তো সেটারই আজকে আমি একটু প্র্যাকটিস করব, কয়েকটা যেগুলো আমি শিখছি ওইগুলো একটু প্র্যাকটিস করব। দেখবো যে ভুলে গেছে কিনা না মনে আছে। আর যদি কোথাও আটকে যাই তাহলে তো আমাদের চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছ থেকে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান নিব। একদম ডিপ লার্নিং করব যে আচ্ছা এটা কি, এটা কি, এটা করলে কি হয়। না, একজন টিচারের কাছ থেকে আমরা যেভাবে জানি, তো চ্যাট জিপিটিকে আমাদের আহ, কি বলে ভার্চুয়াল টিচার আমরা বানাবো। আচ্ছা, তো আমার প্র্যাকটিস করার জন্য আমার আছে হলো এডুকেশন সিস্টেম একটা ডাটাবেস। এই ডাটাবেসের মধ্যে আমার বেশ কিছু কালেকশন আছে, এগুলো আমি চ্যাট জিপিটির মাধ্যমেই বানাইছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে চ্যাট জিপিটির মাধ্যমেই আমি বেশ কিছু আমার প্রশ্ন, ঠিক আছে, বেশ কিছু কোয়ারি লিস্ট আমি করছি, তাকে দিয়ে রিলেশনাল ফিল্ডের মাধ্যমে জটিল জটিল কোয়ারি বানিয়ে নিছি আমি অলরেডি। তো বেশ কিছু জিনিস আমি অলরেডি আগে প্র্যাকটিস করছি। তো আজকে আমি আরও বেশ পুরানো কিছুগুলো আমি প্র্যাকটিস করব, দেখবো যে আমি ভুলে গেছি না আমার মনে আছে। আচ্ছা, তো আমরা সবার আগে এটা প্র্যাকটিস করি। ফাইন্ড অল স্টুডেন্টস হু আর এনরোলড ইন মোর দ্যান 3 ক্লাসেস। ফাইন অল স্টুডেন্ট, ঠিক আছে, সব ওই সব স্টুডেন্ট দেখাতে হবে হু আর এনরোলড, যারা এনরোল করেছে ইন মোর দেন 3 ক্লাস, তিনটা ক্লাসের বেশি, তিনটা ক্লাসের বেশি, যেগুলো তারা যারা এনরোল করেছে তাদের লিস্ট আমার লাগবে। তো আমি এখান থেকে রিলেশনটা বের করি, আমাকে স্টুডেন্ট দেখাইতে হবে, অবশ্যই স্টুডেন্ট কালেকশন কাজ করতে হবে। হু আর এনরোল করছে, তাহলে এনরোল একটা কালেকশন হয়তো থাকতে পারে যেখানে এনরোলের ইয়া আছে যে কোন এনরোলের তথ্য কার, কোন স্টুডেন্টের। আচ্ছা, এনরোল যদি থাকে তাহলে মোর দেন 3 ক্লাস। আচ্ছা, তো আমি ডাটাবেজে চলে যাই। তা আমার স্টুডেন্ট আছে হচ্ছে এখানে, এই হচ্ছে আমার স্টুডেন্ট। প্রতিটা স্টুডেন্টে কি আছে আমি এক নজর দেখি। স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট, এনরোল ক্লাসেস। আচ্ছা, 201, 202, 205। তো এই হইল এনরোল ক্লাস। তো প্রতিটা স্টুডেন্ট কোন কোন ক্লাসে এনরোল করছে এটা তার সাথেই থাকে। ওকে, এতটুকু আমরা জানতে পারলাম। তারপর আছে হচ্ছে প্যারেন্টস, তারপর আছে ক্লাবস। আচ্ছা, যাই হোক, এগুলো আমার দরকার নেই। আমার মূল কাজের বিষয় হচ্ছে এনরোল ক্লাস আর স্টুডেন্ট আইডি আর নেম নিয়ে। তো এখান থেকে আমি কীভাবে বের করবো আমার ওই জাতীয় স্টুডেন্ট যাদের এনরোল ক্লাস তার তিনটার বেশি ক্লাসে এনরোল করছে। তো এটা আমি খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমি এখানে ম্যাচ করতে পারি, এগ্রিগেশন স্টেজে আমি ম্যাচ করতে পারি। ঠিক আছে, পুরো কালেকশনের উপরে ম্যাচ করব যে যাদের এনরোল ক্লাস একটা অ্যারে আমি দেখতে পাচ্ছি। এনরোল ক্লাস একটা অ্যারে, 201, 202, 203 অ্যারে। তো এই অ্যারের সাইজ, এনরোল ক্লাস অ্যারের সাইজ যার তিন তিন তিনের তিনের বেশি থাকবে, এনরোল ক্লাসের সাইজ যার তিনের বেশি থাকবে সেগুলো। তো আমরা এটাকে আগে একটা অ্যাড ফিল্ড করে নিতে পারি। চাইলে আমরা প্রজেক্টও করতে পারি। প্রজেক্টের মধ্যেও আমরা জানি, প্রজেক্টের মধ্যেও আমরা কি করতে পারি, একটা ফিল্ড যুক্ত করতে পারি। তো প্রথমত আমরা প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো আলাদা করে নেব। যেমন স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, এটাকে রাখলাম, আর এনরোল ক্লাস এইটাকে রাখলাম। ওকে, এই তিনটা জিনিসকে রাখলাম। বা শুরুতেই আমরা এনরোল ক্লাসের একটা সংখ্যাটা বের করে ফেলতে পারি। চলো আমরা যাই এগ্রিগেশন, আমরা মঙ্গোডিবির এগ্রিগেশনে চলে আসলাম। এখান থেকে আমরা টেক্সট বেজের এগ্রিগেশনে যাব। তো এখানে আমরা পাইপলাইনগুলো লিখতে পারি। তো প্রথমে আমরা প্রজেক্ট করব। প্রজেক্ট আমরা কি করি, প্রজেক্টে আমরা মূলত আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো, কোন কোন ফিল্ডগুলো লাগবে, কোন কোন ফিল্ডগুলো বাদ দিতে চাই, অথবা নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চাই, সেটা আমরা করতে পারি প্রজেক্ট স্টেজে। একটা এগ্রিগেশনে একাধিক প্রজেক্ট স্টেজ হতে পারে।
তো প্রথমত আমি প্রত্যেকটা ডকুমেন্ট, যেহেতু আমি স্টুডেন্ট কালেকশনে আছি, প্রত্যেকটা ডকুমেন্টের শুধু স্টুডেন্ট আইডি নিব আর নেম নিব। তো স্টুডেন্ট আইডি দিয়ে আমি আপাতত কিছু লিখব না, এমনি খালি রাখবো। কারণটা বলতেছি আমি, কারণ আমি যদি 1 লিখি তাহলে অলরেডি এটা প্রত্যেকটার শুধু নেমগুলো চলে আসবে। এই জন্য আমি এটাকে, সেখানে এরর দেখাচ্ছে, দেখাক সমস্যা নেই, আমি জাস্ট যেন আমার তথ্যগুলো আমি দেখতে পারি এই জন্য আমি এটাকে এমন করলাম। নেম নিলাম, নেম যেই ফিল্ডটা আমি নিতে চাই এটার 1 দিয়ে দিব। 1 মানে হচ্ছে সেটাকে আমি চাই, আর 0 মানে হচ্ছে সেটাকে আমি চাই না। এটা পরবর্তীতে স্টেজে এই তথ্যগুলো থাকবে না। আচ্ছা, তারপর আমার লাগবে হচ্ছে এনরোল ক্লাস। ওকে, তো এনরোল ক্লাসের মূলত আমি এখানে এনরোল ক্লাসের একটা সাইজ নিয়ে দিব। ঠিক আছে, এনরোল কাউন্ট এনরোল ক্লাস, আমি একটা নতুন ফিল্ড আমরা যোগ করতে পারি। নতুন ফিল্ড যোগ করতে হলে এই ফিল্ডের নামটা দিয়ে দেব কাউন্ট এনরোলড ক্লাসেস। ওকে, কাউন্ট এনরোল ক্লাস একটা নতুন ফিল্ড। এই ফিল্ডের মধ্যে কি রাখবো, এই এনরোল ক্লাসের এর সাইজটা রাখবো, এর সাইজটা রাখবো আমরা। তার জন্য আমরা সাইজ, যদি কোনো একটা এর সাইজ বের করতে চাই তাহলে আমাদের করতে হয় হচ্ছে সাইজ নামে আমাদের এই অপারেটর ব্যবহার করতে হয়। সেটা কোন ফিল্ডের উপরে, এখানে ফিল্ডের উপর বলতে হবে যে এনরোল ক্লাস যে ফিল্ড আছে সেই ফিল্ডের উপরে। তো এনরোল ক্লাস আমরা জানি, যদি কোনো একটা ফিল্ডকে ব্যবহার করতে চাই, ফিল্ডের তথ্য ব্যবহার করতে চাই, তাহলে আমাকে একটা ডলার সাইন দিতে হয়। ডলার সাইন দিয়ে আমি লিখবো এনরোল ক্লাস। আর এদিকে একটা এরর যেহেতু ছিল আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। এখন দেখবেন, এই দেখেন সব চলে আসছে, প্রত্যেকটা স্টুডেন্টের এনরোল ক্লাসের সংখ্যাটা চলে আসছে 3 3 2 2 2 2 এভাবে চলে আসছে। ওকে, এবং আমার অন্য তথ্যগুলো আমি শুধু স্টুডেন্ট আইডি পেয়েছি, এখান থেকে নেম পেয়েছি, আন্ডার এনরোল ক্লাস নামে একটা নতুন ফিল্ড যুক্ত করেছিলাম, সেখানে আর 1 দিতে হয় না। সেখানে 1 দিতে হয় না, সেটা এমনিতেই যুক্ত হয়ে যায়। সেই তথ্যগুলো চলে আসছে, এনরোল ক্লাসের অ্যারেটা আমার এখানে আসে নাই। তো এখন খুবই সহজ, যখন আমার এমন চলে আসলো, এইখানে আমি পরবর্তী স্টেজে চাইলে আমি কি করতে পারি, এখানে আমি ম্যাচ করতে পারি। এখানে আমি ম্যাচ করব যে যেই এনরোল ক্লাসের সংখ্যাটা 3 বা 3 এর বেশি, যেই সমস্ত আমার কোশ্চেন কি ছিল, মোর দেন 3 ক্লাস। আচ্ছা, 3 ক্লাসের বেশি, তো আমার তো এখানে 3 ক্লাসের বেশি নাই, তো আমি এখানে বললাম যে 3 বা 3 ক্লাসের বেশি, এটা বলে নেই, তাহলেও অনেকটা হয়ে যাবে। তো এই স্টেজে আমি ম্যাচ চালাবো। তো ম্যাচ আসলে কি হইলো, একটা স্টেজের পরে আরেকটা স্টেজে, এই স্টেজ থেকে এই তথ্যগুলো আমার পরের স্টেজে আমার এই তথ্যগুলো পাস হয়েছে। এই তথ্যগুলো পাস হয়েছে। এখন প্রত্যেকটা আমি প্রত্যেকটার এনরোল ক্লাস দেখব যে এটা 3 এর বেশি কিনা, যেটা 3 এর বেশি বা 3 এর বেশি সেটাকে আমি এখানে কাউন্ট করব। এই জন্য আমাদের এই ম্যাচ স্টেজ, এটা আরেকটা স্টেজ, এগ্রিগেশন পাইপলাইনের আরেকটা স্টেজ। তো এখানে আমি কোন ফিল্ড দিয়ে করব, আমরা বলছি যে আমরা যদি কোনো একটা ফিল্ডের মানকে যাচাই করতে চাই, ঠিক আছে, এখানে তো আমরা ফিল্ডের মানকে যাচাই করছি না, আমরা ফিল্ডের নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এই কাউন্ট এনরোল ক্লাস এই ফিল্ডটাকে দিয়ে দিলাম এই ফিল্ডের, এবং এইটার আমরা বলবো যে 3 বা 3 এর বেশি, এই ফিল্ডের ভ্যালু 3 বা 3 এর বেশি, যার জন্য আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 বা 3 এর বেশি যেগুলো আছে সেগুলো আমাদের কাছে চলে আসছে। দেখেন 2 যেগুলো সংখ্যা ছিল সেগুলো আর আসে নাই। তো এইভাবে আমরা বের করে ফেললাম যে আমাদের এই কোডটা আমরা করে ফেলতে পারলাম, ফাইন্ড অল স্টুডেন্টস হু আর এনরোলড ইন মোর দ্যান 3 ক্লাস, 3টা ক্লাসের বেশি যারা, আমরা 3টা ক্লাসের বেশি তো করিনি, আমরা বলছি 3 বা 3 এর বেশি। আর যদি শুধু 3 ক্লাসের বেশি হইতো তাহলে এখানে গ্রেটার দেন জিটি দিলেই হয়ে যেত, যেহেতু আমাদের 3 ক্লাসের বেশি কারো নাই, কারো 4 ক্লাসের এনরোল করা নাই, এই জন্য এটা আসে নাই। আচ্ছা, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন আমরা চলে যাবে আমাদের নেক্সট যেই অ্যাগ্রিগেশন আছে,
আমাদের যেই নেক্সট কোয়ারি আছে সেটাতে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়ারিটা হচ্ছে এটা, লিস্ট অল টিচার্স হু অ্যাডভাইস অ্যাট লিস্ট 2 ক্লাবস। ঠিক আছে, লিস্ট অল টিচার্স, টিচারের সাথে সম্পর্কিত কাজ, ওই সব টিচারের লিস্টই লাগবে। হু অ্যাডভাইস, যারা অ্যাডভাইস করে, অ্যাট লিস্ট 2 ক্লাবস, অন্তত 2টা ক্লাবে, অন্তত 2টা ক্লাবে যেই সমস্ত টিচার অ্যাডভাইস করে তাদের কি লাগবে, তথ্য লাগবে। ওই সমস্ত টিচারের তথ্য লাগবে। তো এখানে একটা হচ্ছে টিচার কালেকশন, টিচারের তথ্য এক জায়গায় আছে, আর টিচার অ্যাডভাইস করে ক্লাবের তথ্য এক জায়গায় আছে। তো আমরা যদি টিচার চলে যাই, টিচারের এগ্রিগেশনে চলে যাই, টিচারের টেক্সট এগ্রিগেশনে চলে যাই, টিচারের মধ্যে কি কি আছে? টিচারের মধ্যে আছে টিচারের আইডি, টিচারের নেম, ডিপার্টমেন্ট আছে, কোর্সেস আছে, এই যে অ্যাডভাইসেস স্টুডেন্ট আছে। তো প্রত্যেকটা টিচার তার স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করে। তো আমাদের প্রশ্ন কি, অল টিচার্স হু অ্যাডভাইস অ্যাট লিস্ট 2টা ক্লাবে, অ্যাডভাইস করে এমন টিচার। ওকে, অ্যাট লিস্ট 2টা ক্লাবে অ্যাডভাইস করে। তো উনি 2টা ক্লাবে, সবাই তো 2টা ক্লাবে করে, তো আমরা 2টা ক্লাবে না করে আমরা একটাকে, এই ডাটাগুলোর মধ্যে থেকে আমরা যদি টিচারের ডকুমেন্টসে যাই, এখানে আমার সব তথ্য পেয়ে যাবে। সবাই দেখতেছি 2টা ক্লাবে অ্যাডভাইস করে, তাহলে তো সবার তথ্যই আসবে। আমরা কয়েকটাতে 3টা দিয়ে দিই। তো অ্যাডভাইস, এটা মূলত এটার কার সাথে সম্পর্ক, স্টুডেন্টের সাথে। অ্যাডভাইস স্টুডেন্ট, কোন কোন স্টুডেন্টের সাথে সে সম্পর্ক, 301, 302, 303, 305, 306। আচ্ছা, এখানে আমরা 301 আবার 302 দিয়ে দিই, মানে এই স্টুডেন্ট হচ্ছে 3জনকে করে, এই 3জন স্টুডেন্টকে 301 কেও করে আর 302 কেও করে। এইখানে আবার 301 কেও দিয়ে দিই। ঠিক আছে, মানে এই টিচার 3জনকে 301, 3জনকে সে অ্যাডভাইস করে। ওকে, তো আমরা যখন এগ্রিগেশনে আসি তাহলে দেখব যে রান করি, এডিটে যাই, তাহলে দেখব যে আচ্ছা আমাদের কিছু টিচার এমন আছেন যারা কয়েকটা 3জন, কিছু টিচার আছেন যারা 3জন, 2-এর অধিক 3জন স্টুডেন্টকে তারা অ্যাডভাইস করেন। আচ্ছা, তো এখানেও কিন্তু খুবই সহজ, যেমনটা আমরা এগ্রিগেশনের পাইপলাইনের এই অংশটা আমরা দেখছি, ফাইন অল স্টুডেন্টস হু আর এনরোলড 3 ক্লাস। তো 3 ক্লাসের বেশি কীভাবে আমরা দেখছিলাম, জাস্ট অ্যারের সাইজটা আমরা বের করে ফেলছিলাম, সেখান থেকে আমরা অ্যারের সাইজের উপর ভিত্তি করে আমরা দেখছিলাম। তো এইখানেও সেম, আমরা অ্যারের সাইজটা বের করে ফেলবো, তারপরে ওইখান থেকে আমরা হু অ্যাডভাইস অ্যাট লিস্ট 2 ক্লাবস। ও আচ্ছা, এখানে একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা তখন কাজ করছিলাম হচ্ছে কোথায়, অ্যাডভাইসেস স্টুডেন্টের সাথে, তো আমরা তো অ্যাডভাইস স্টুডেন্ট বলা নাই, বলছে হলো অ্যাডভাইস ক্লাব। তো অ্যাডভাইস ক্লাবের তথ্যটা আমরা পাবো কোথায়, ক্লাবে যেতে হবে আমাদের। এই যে আমরা ক্লাবে পেলাম, তো এই ক্লাবে আসলে আমাদের 8টার মতো এখানে ক্লাব আছে, 8টার মতো ক্লাবের মধ্যে এইখানে অ্যাডভাইজার আইডি আছে। অ্যাডভাইজার আইডি হচ্ছে এই টিচার আইডি, মানে টিচার থেকে এখানে ক্লাবের সম্পর্ক নাই, কিন্তু ক্লাবের সাথে টিচার একটা সম্পর্ক আছে, আইডিটা জাস্ট দেওয়া আছে। তো আমি যদি দেখতে চাই কোন 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 ক্লাবে আছেন, তাহলে এই টিচারটাকে, এই অ্যাডভাইজারটাকে, এই অ্যাডভাইস হচ্ছে এই টিচার, এই 101, এই টিচার, এইভাবে আমার সম্পর্কটা হয়েছে। তো অ্যাডভাইস স্টুডেন্ট না, তার মানে হচ্ছে অ্যাডভাইস সে কতগুলো ক্লাবে অ্যাডভাইস করে, এই তথ্যটা সরাসরি আমার এখানে নাই, কোথায় আছে,
ক্লাবসের মধ্যে আছে। কোথায় আছে? অ্যাডভাইজার আইডির সাথে আছে। তাইলে আমাকে এখানে লুক আপ করতে হবে। হয়তো আমার টিচার থেকে ক্লাবের সাথে তথ্য যুক্ত করে আমার তথ্যটা এনে মানে একটা ডাটার সাথে আরেকটা ডাটাকে জয়েন করতে হবে এখানে। এখন হইতে পারে সেটা ক্লাবের সাথে টিচারকে করব, অথবা টিচারের সাথে ক্লাবকে করব। তা আমার আসলে কোনটা সুবিধা হয় এটা আমাদের পরিস্থিতির উপরে বিবেচনা করবে। চলেন আমরা একটু ভাবি কিছুক্ষণ। আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি। তো আমরা বিষয়টা এভাবে চিন্তা করতে পারি, প্রত্যেকটা ক্লাবস আছে, টিচার আছে, ক্লাবসের সাথে টিচারের আইডিটা এখানে আইসা পড়বে। ওকে, জাস্ট প্রত্যেকটার সাথে আমি তার টিচারটা আইসা পড়বে, টিচার। ওকে, আর যদি স্টুডেন্ট টিচারে যাই, টিচারের মধ্যে আসবে হচ্ছে তার ক্লাবের একটা অ্যারে হইতে পারে, তার একই ক্লাবের একটা অ্যারে হইতে পারে। অ্যারের মধ্যে সবগুলো যুক্ত হবে এবং সেখান থেকে আমরা সাইজ করে একই কথা, সাইজ লাস্টে আমাকে সাইজ বের করতে হবে। সাইজ বের করে আমি দেখব যে কোন টিচারের তারা 2টা ক্লাবের বেশি আছে। আচ্ছা, এটা একটা সিস্টেম বের করলাম। মানে হচ্ছে টিচারের ক্লাবের তথ্যটা টিচারে আনবো, এখানে ক্লাবস নামে একটা তথ্য চলে আসবে, অ্যারে যুক্ত হবে। এইখানে কি হবে, এই অ্যারের মধ্যে এই সে যতগুলো ক্লাবসে আছে ততগুলো ক্লাব অ্যারের মধ্যে যুক্ত হবে। ওকে ফাইন। অ্যারের মধ্যে যুক্ত হলে সেইটার সাইজটা বের করব, সাইজটা বের করে তারপরে ম্যাচ করব, শেষ। এটা গেল টিচার টু ক্লাব। আর ক্লাব থেকে যদি টিচারে করি তাহলে কি হবে, প্রত্যেকটা অ্যাডভাইজার আইডি আছে, অ্যাডভাইজার আইডি 1, অ্যাডভাইজার আইডি 2, আবার অ্যাডভাইজার আইডি 2, মানে এই টিচারটা এই ক্লাবেরও অ্যাডভাইজার, এবার এই ক্লাবের অ্যাডভাইজার। ওকে, তো এই অ্যাডভাইজারের তথ্যটা মানে এখানে এই টিচারের তথ্য আসবে, আবার এই টিচারটা এখানেও আসবে। ওকে, ক্লিয়ার। তখন আমার কি হবে, প্রত্যেকটা টিচারের তথ্যটা আমি পাইয়া যাব। তখন আমাকে মেবি একটা গ্রুপ করতে হবে, সেটা হইতে পারে অ্যাডভাইজার আইডি দিয়ে আমাকে গ্রুপ করতে হইতে পারে যে প্রত্যেক অ্যাডভাইজার আইডি দিয়ে একটা গ্রুপ হয়ে যাও। এই অ্যাডভাইজার তুমি কয়টা ক্লাবের তথ্যগুলো তোমার সাথে চলে আসবে, তুমি তোমার কয়টা ক্লাব, এই তথ্যগুলো এই অ্যাডভাইজার আইডির সাথে চলে আসবে। ওকে, ক্লাবের তথ্যগুলো। তখন আমি ওটার উপর আবার অ্যারের এলিমেন্ট বের করে সেটা সাইজ করে সেটাকে আমি ম্যাচ করতে পারি। এটা একটু ঘোরায় পেঁচা হইল। ওকে, তো আমার কাছে মনে হয়েছে সহজ হচ্ছে টিচার থেকে ক্লাবে যাওয়া, টিচারের তথ্যর সাথে ক্লাবের তথ্য যুক্ত করে দেওয়া প্রত্যেক টিচারের সাথে, তারপরে ক্লাবেরটাকে ক্লাবসটাকে সাইজ করে ব্যাস শেষ হয়ে যাওয়া। আচ্ছা, আমরা এই প্রসেসে আগাইতে পারি। তা আমরা প্রথমে আমাদের কি করতে হবে, প্রত্যেক টিচারের সাথে প্রত্যেক ক্লাবের তথ্য যুক্ত করতে হবে। সেটা আমরা কিভাবে করব, এজন্য আমরা লুক আপ স্টেজ, আমরা একটা প্রথমে দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর এখানে আমরা লিখব লুক আপ স্টেজ। লুক আপের মধ্যে কয়টা জিনিস কাজ করে, কোন কালেকশন থেকে লুক আপটা করবে, ক্লাবস কালেকশন থেকে, লোকাল ফিল্ড, এইখানে যেই কালেকশন থেকে আমি আসি এইখানের কোন ভ্যালুর সাথে ম্যাচ করবে, টিচার 1 আইডির সাথে, কাকে ফরেন ফিল্ডে এই ক্লাবসে এখানে গিয়ে কোন ফিল্ডের সাথে ম্যাচ করবে, অ্যাডভাইজার আইডি, মানে এখানে হচ্ছে টিচার আইডি আর এখানে হচ্ছে অ্যাডভাইজার আইডি ফরেন ফিল্ড, আর অ্যাজ কি হিসেবে যাবে, আমি ক্লাবস হিসেবেই নিলাম। ওকে, তা আমি এখানে বলে দিলাম হচ্ছে CLUBS ক্লাবস। লোকাল ফিল্ড, এখানের লোকাল ফিল্ড হচ্ছে টিচার আইডি, এখানে ফরেন ফিল্ড হচ্ছে অ্যাডভাইজার আইডি স্পেলিংটা দেখে নিই আমি, অনেক সময় ভুল হয়ে যায়। অ্যাডভাইজার আইডি ফিল্ডের নাম, হ্যাঁ, এখানে ডলার মলার কোনো সাইন হবে না, জাস্ট ফিল্ডের নামটা দিলাম, ফিল্ডের তথ্যকে আমি ব্যবহার করতেছি না, জাস্ট ফিল্ডের নাম। আর
এখানে আবার বলে দিতে হবে যে কি নামে আমি রেজাল্টটা চাচ্ছি। আমি চাচ্ছি ক্লাবস নামে, CLUBS, ক্লাবস। এখন দেখেন এই যে এই টিচার কয়টা ক্লাবের সাথে যুক্ত তার তথ্যগুলো এই ক্লাবস এর মধ্যে চলে আসছে। এখন এই ক্লাবে যদি আমি চাই, এই ক্লাবের অ্যাডভাইজার আইডি দেখবেন 101, এই ক্লাবের যদি অ্যাডভাইজার আইডি যাই দেখবেন 101। একদম গুড, আমরা যেভাবে চাইছি ঠিক ওইভাবেই চলে আসছে। প্রত্যেকটা টিচারের সাথে এই টিচার একটা ক্লাবের সাথে যুক্ত, এই জন্য একটা আসছে। এই টিচার কোনো ক্লাবের সাথে যুক্ত না, এই জন্য তাদের কোনো ক্লাব এরিয়াটা এমটি আছে। তাহলে আমাদের প্রথম স্টেজের কাজটা হয়ে গেল। এখন আমাদের পরের স্টেজের কাজটা করতে হবে। এখন আমরা কি বলছিলাম, আমরা এখানে সাইজটা বের করব। ক্লাবস এর সাইজটা বের করব। সাইজটা বের করতে হলে আমরা নতুন ফিল্ড অ্যাড করব না, আমরা চাইলে প্রজেক্ট করে ফেলতে পারি। প্রথমে লুকআপ করে ফেললাম, এখন আমরা প্রজেক্ট করে ফেলব। প্রজেক্ট ফিল্ডে আমরা কি করব, ফিল্ড আমরা বাদ দিব। এখানে আমাদের টিচার আইডিটা লাগবে, টিচার আইডি। আপাতত এটাকে এমনি রাখি, নাইলে এটা অলরেডি আমাকে রেজাল্ট দিয়ে দিবে। নেম, টিচারের নেমটা কি, টিচারের নেমটা লাগবে 1। ডিপার্টমেন্ট আইডি লাগবে না, কোর্সেস লাগবে না, অ্যাডভাইজেস স্টুডেন্ট লাগবে না, ক্লাবস এরেটা লাগবে না, জাস্ট সংখ্যাটা লাগবে কোন কয়টা ক্লাবের। তো আমি এখানে দিলাম যে কাউন্ট ক্লাবস, কাউন্ট ক্লাবস দিলাম, কাউন্ট LUBS, কয়টা ক্লাবস। আচ্ছা, এখানে কি হবে, আমাদের সাইজটা বের করতে হবে, SIZE সাইজ। সাইজটা এটা কোন ফিল্ডের সাথে, ক্লাবস। এখানে আমাদের একটা কি $সাইন ব্যবহার করতে হবে, নাহলে হবে না ক্লাবস, কারণ এটা একটা ফিল্ডের তথ্য আমি ব্যবহার করতেছি। এই মুহূর্তে এসে যদি আমি এখানে 1 দিয়ে দিই, তাইলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দেখো এই যে উনি দুইটা ক্লাবের, উনি দুইটা ক্লাবের, উনি একটা ক্লাবেরও না, উনি একটা ক্লাবের। আচ্ছা, এখন আমরা জাস্ট ম্যাচ করব। প্রজেক্ট আমাদের হয়ে গেছে, প্রজেক্ট আমাদের হয়ে গেছে। আমরা চাইলে আরেকটা জিনিস আমরা রাখতে পারি, কোন ক্লাবে আসেন ওই ক্লাবগুলোর নামগুলো আমরা অ্যাড করে দিতে পারি। আপাতত আমরা এটা করব না, কারণ আমাদের এখানে জাস্ট ওই সমস্ত টিচারের তথ্য চাইছে যারা অ্যাটলিস্ট দুইটা ক্লাবের, শুধু টিচারের তথ্য চাইছে, আর কিছু চাই নাই। এখানে আমরা ম্যাচ করে দিব। হ্যাঁ, লাস্ট স্টেজ হচ্ছে ম্যাচ স্টেজ। এখানে আমরা ম্যাচ করব যেখানে ক্লাবের কাউন্ট ক্লাবস 2 বা 2 এর বেশি, কাউন্ট ক্লাবস 3 বা 3 এর বেশি আমরা দিই। কাউন্ট ক্লাবস ইকুয়াল টু, আমরা এভাবে দিতে পারি, ইকুয়াল টু দিলে ইকুয়াল টু ইকুয়াল টু না, 3 গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 বা 3 এর বেশি। এখন আমাকে দেখাচ্ছে যে এটা ম্যাচ হয় নাই। ওকে, কেন ম্যাচ হয় নাই, আমাকে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। আমি যদি 2টা দিয়ে দেখি, হ্যাঁ 2টা দিলে আমাকে দেখা যাচ্ছে 2 বা 2 এর বেশি ক্লাবের সাথে যুক্ত। যেই সমস্ত টিচার 2 বা 2 এর বেশি ক্লাবের অ্যাডভাইজার, তাদের তথ্যগুলো নিয়ে আসলাম। এখানে বলছে 3 না 2 তো দেখাইছে, অ্যাটলিস্ট 2টা ক্লাব। হ্যাঁ, অ্যাটলিস্ট 2টা ক্লাব আমাদের হয়ে গেছে। লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু এটাও হইতে পারে, LTE, লেস দেন, নিম্নে। আচ্ছা আচ্ছা, এটা সব আমাদের গ্রেটার দেনই ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল টু কমপক্ষে 2টা ক্লাবের সাথে যুক্ত, তাদের তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। টিচার আইডি, তার টিচার নেম হচ্ছে এটা, এটা। তো এখানে আমরা আরও টিচারের চাইলে অন্য তথ্যগুলো আমরা প্রপার নিতে পারতাম, আপাতত আমাদের দরকার নেই। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড যেই কোয়েরিটা ছিল আমরা এটাও করে ফেললাম। আমরা এখন যাব হচ্ছে আরেকটার দিকে, find all students who have paid all their fees and no overdue library books. Find all students who have paid all their fees. এটা একটা জিনিস, স্টুডেন্ট বের করতে হবে যারা সব তাদের ফি পে করে দিয়েছে, যারা তাদের সব ধরনের ফি কি করে দিয়েছে, পে করে দিয়েছে।
এবং সাথে সাথে এটাও দেখতে হবে যাদের লাইব্রেরির কোনো বুক ওভারডিউ নাই, লাইব্রেরির কোনো বুক ওভারডিউ নাই, এই সমস্ত স্টুডেন্টের ওই সমস্ত স্টুডেন্টের তথ্য আমার লাগবে। আচ্ছা, তাইলে এখানে কয়েকটা কালেকশনের সাথে কাজ করতে হবে। স্টুডেন্ট কালেকশন অবশ্যই, এবং ফি কালেকশন, যারা ফি দিয়ে দিছে তাহলে ফি কালেকশনের সাথে, এবং লাইব্রেরি বুকের সাথে, তিনটা কালেকশনের সাথে এখানে কাজ করতে হবে আলাদা আলাদা। তো অবশ্যই তিনটা কালেকশনের সাথে কাজ করতে হলে আমাকে নিশ্চয়ই একটা কালেকশন থেকে আমাকে শুরু করতে হবে, ওই কালেকশনের সাথে অন্য কালেকশনকে জয়েন করতে হবে, তারপর একটা পরিপূর্ণ, মনে করুন স্টুডেন্ট আমি নিলাম, স্টুডেন্টের ফিটা স্টুডেন্টের সাথে নিয়ে এসে পড়লাম, তাহলে দেখতে হবে স্টুডেন্ট ফি দিছে কিনা। তারপরে স্টুডেন্টের বুকগুলো, তার বুকে যে দেখলাম স্টুডেন্টের বুকের বুকের কতগুলো তথ্য আছে এবং সেই তথ্যগুলো কি বলে তার ওভারডিউ আছে কিনা। তো আমার মনে হয় স্টুডেন্টের সাথে স্টুডেন্টের ফি যুক্ত করব, স্টুডেন্টের সাথে স্টুডেন্টের বুক যুক্ত করব, এটাই বেশি যুক্তিযুক্ত। তো এখন তার জন্য আমরা স্টুডেন্টে চলে যাব। স্টুডেন্টে আমাদের এক ধরনের আমরা স্ট্রেচ করছি, এটাকে আমরা কেটে দিই। আপনি চাইলে এখান থেকে কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এই যে যেমন দেখেন যে একটা স্টেজ আসছিল, এই স্টেজের মাধ্যমে আমি একটা রেজাল্ট নিয়ে আসছি, তো আপনি চাইলে এই স্টেজটা এখানে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আবার এই স্টেজে ব্যবহার করতে পারেন। আমি সেভ যদি করি, এখানে আমার বলতেছে কি নামে সেভ করব, এটা ছিল হচ্ছে এন্ডোর ক্লাস, না এন্ডোর ক্লাস, আমি এটাকে এন্ডোর ক্লাস এই নামে সেভ করলাম যাতে করে বুঝতে পারি। এই যে এখানে আমাকে এখানে সেভ হয়ে আসছে। ওকে ওকে, তা আমি এখন যদি নতুন একটা ক্রিয়েট করি, ব্যাস, তা আমার ওই স্টেজটা এখানে সেভ হয়ে আছে, আমি এখন নতুন আরেকটার উপরে কাজ করতেছি। তো আমাদের কাজ কি হবে, শো অল স্টুডেন্টস হু হ্যাভ পেইড, তারা ফি পে করে দিয়েছে এবং লাইব্রেরির বুক বাকি নাই। তো স্টুডেন্টের মধ্যে তথ্যগুলো আমরা দেখছি, স্টুডেন্টের মধ্যে কী কী আছে, স্টুডেন্টের নাম আছে, আইডি আছে, তো আইডিটাই আমাদের ক্রুশাল। এই আইডির সাথে অন্য একটা ফিল্ডের রিলেশন হবে। তো এখানে আমরা দেখবো যে ফি, এই যে ফি নামে একটা কালেকশন আছে, এখানে ফি আছে, ফি আইডি কত, প্রত্যেকটা একটা ফি আইডি আছে, এবং স্টুডেন্ট আইডি আছে, এখানে কোন স্টুডেন্টের ফি দেওয়া হয়েছে এটা আছে, এবং অ্যামাউন্ট কত দেওয়া হয়েছে এটা আছে, অ্যামাউন্ট কত দেওয়া হয়েছে, এবং পেইড দেওয়া আছে ট্রু বা কিনা। তো এইটা দিয়ে মূলত আমরা চেক করব যে ফি দিয়েছে কিনা, যদি ফি পরিশোধ করে তাহলে ট্রু হবে, ফি না পরিশোধ করলে ফলস থাকবে। ওকে, এই জিনিসটা। আর তারপরে লাইব্রেরির বুকস আছে, লাইব্রেরির বুকসের মধ্যে বুক আইডি আছে, এইখানে এই যে বোর্ড বাই, ঠিক আছে, বোর্ড বাই কে নিয়েছে, বইটা কে নিয়েছে, এখানে স্টুডেন্টের এই যে তথ্যটা আছে, এখানে 301 মানে স্টুডেন্টের আইডিটা এখানে আছে। এটার সাথে আমরা এই তথ্যগুলো নিব, স্টুডেন্টের সাথে যুক্ত করব, এবং এখানে দেখব এই যে ডিউ ডেট, এটা কি আজকের আগে চলে গেছে কিনা, তাইলে বুঝবো যে ডিউ ডেট, এটা ডিউ রয়েছে, ঠিক আছে। আজকের যদি আগে থাকে, আজকের যদি পরে হয় তাহলে ডিউ হয় না, এটা এখনো পেন্ডিং আছে বা এটার সময় আছে। যদি আজকে থেকে সময়টা চলে যায় তাহলে বুঝবো যে এটা ডিউ। আচ্ছা, তো আমরা স্টুডেন্টের তথ্যে এখানে কাজ শুরু করি। আমরা স্টেজ যাব, প্রথমে আমরা কি অবশ্যই লুক আপ করবো, কারণ দুইটা কালেকশনের তথ্য আমরা স্টুডেন্টের সাথে, স্টুডেন্টের সব ফির তথ্যগুলো, সে যত ফি দিয়েছে ফি এর তথ্যগুলো তার সাথে একটা ফিল্ডে আনসার যুক্ত করব, এবং স্টুডেন্ট যত লাইব্রেরি বুকের ইনফো আছে, একজন স্টুডেন্ট তো একাধিক বইও নিতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা বইয়ের তথ্যগুলো আমরা একটা অ্যারেতে নিয়ে আসব। আমরা শুরু করি লুক আপ দিয়ে। কোন কালেকশন থেকে করব আমরা জানি, লুক আপে একটা কালেকশন বলতে হয়, ফ্রম কোন কালেকশন। তো আমরা প্রথমে ফিস কালেকশন থেকে নিয়ে আসবো, ফিস কালেকশন, এইখানে লোকাল ফিল্ড কি এখানের স্টুডেন্ট আইডি, আর ফরেন ফিল্ডে কি আছে সেখানেও মেবি ফিসেও কি আছে স্টুডেন্ট আইডি আছে। ওকে, তো ফরেন ফিল্ডেও স্টুডেন্ট আইডি আছে। আর রেজাল্ট কি আনবো, ফিস ইনফো,
এটা আমরা দিয়ে দিলাম ফিস ইনফো নামে, তার একটা অ্যারের মধ্যে সব ফিস ইনফোগুলো চলে আসবে। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবো লুকআপ অ্যারে রিটার্ন করে, যদি একটা স্ট্রিংও হয় তাহলে অ্যারে অফ স্ট্রিং রিটার্ন করে। ওকে, এটা আমরা জেনে রাখলাম। তো এখানে দেখছি আমরা প্রত্যেকটা স্টুডেন্টের একটাই ফি আছে। স্টুডেন্টের একটাই ফি আছে, আমরা চাইলে এটাকে স্টুডেন্ট ফিটাকে আমরা আনউইন্ড করে ফেলতে পারি। আনউইন্ড করলে কি হবে, এটা একটা অবজেক্টে রূপান্তর হবে, তখন আমরা অন্যভাবে কাজ করতে পারবো। এর উপরে একটু এলিম ম্যাচ করতে হয়, এর উপরে একটু লুপ চালাতে হয়, কিন্তু অবজেক্টের উপর তার লুপ চালাতে হয় না, সরাসরি আমরা ফিল্ডের মাধ্যমে চেক করতে পারি। ঠিক আছে, আমরা রাখি আপাতত। হইতে পারে যে আমাদের একজন স্টুডেন্টের একাধিক ফিও তো হইতে পারে, তো অ্যারে অফ ইনফো নামে এখানে রাখলাম যে একটা স্টুডেন্টের যতটা ফি আছে সব এক জায়গায় যুক্ত হবে। তারপরে প্রত্যেকটা ফির উপর আমরা লুপ করে দেখব তার পেইড ট্রু কি না। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা করি, এটা রাখলাম। তারপর আমরা লুক আপ করবো হচ্ছে আরেকটা স্টুডেন্টের সাথে তথ্য যুক্ত করব হচ্ছে তার লাইব্রেরি বুক ইনফোটা। এখানে আমরা কি করব, লুক আপ করব, কালেকশন হচ্ছে লাইব্রেরি বুকস। তো এখানে আমি নেমটা নিয়ে নেই, লাইব্রেরি বুকস। কোন ফিল্ড, অবশ্যই আমাদের লোকাল ফিল্ড হলো স্টুডেন্ট আইডি, আর ওইখানে কিন্তু স্টুডেন্ট আইডি না, এখানের নামটা হচ্ছে ব্রড বাই মানে কে নিয়েছে তার আইডিটা এখানে আছে। আর এখানে লাইব্রেরি ইনফো, লাইব্রেরি ইনফো নামে একটা লাইব্রেরি ইনফো। ওকে, ফাইন। তো দেখেন এখানে লাইব্রেরি ইনফো নামে প্রত্যেকটা স্টুডেন্টের লাইব্রেরির তথ্য চলে আসছে। সে কয়টা বই নিয়েছে, যে 2টা বই নিয়েছে, তার ডিউ ডেট অমুক, তার এইটা অমুক। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমি একটা স্টুডেন্টের সাথে তার ফির ইনফোটাও নিয়ে আসলাম, একটা স্টুডেন্টের সাথে তার লাইব্রেরি ইনফোটাও নিয়ে আসলাম, যুক্ত হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে, এখন আমাকে একবার প্রজেক্ট করতে হবে, কারণ প্রত্যেকবার যখন আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাই, তখন আমাদের ওই আগের স্টেজের সব তথ্যটা পরের স্টেজে যায়। যেমন দেখেন, এই স্টেজের যে তথ্য ছিল সবগুলো স্টুডেন্টের তথ্য, এটা পরের স্টেজে আমি পাইছি, ঠিক আছে। ওইটার সাথে জাস্ট এই ফিল্ডটাকে যুক্ত করে দিছি। এখন এই ফিল্ডে যদি আমি আবার নিয়ে যাই, তাহলে আমাকে এখানে অনেক অযথা অনেক কিছু আনওয়ান্টেড রিসোর্স আছে যেগুলো আমার পরের ইয়াতে চলে যাবে। এটা আমাকে অ্যাভয়েড করতে হবে। তার জন্য আমাদের কোন স্টেজ, আমরা জানি প্রজেক্ট স্টেজে আমরা আমাদের আনওয়ান্টেড ফিল্ডগুলোকে বাদ দিতে পারি। তো বাদ দিব, আমরা কি রাখবো, স্টুডেন্ট আইডি রাখবো প্রথমে। আচ্ছা, আপাতত আমি 1 দিলাম না, 1 দিলাম না, তারপরে স্টুডেন্টের নাম রাখবো যদি দরকার পড়ে আর কি, যেহেতু একটা ক্রুশাল জিনিস, স্টুডেন্টের সাথে সম্পর্কিত জিনিস। ডিপার্টমেন্ট আইডি এখানে দরকার নাই। দেখবো তার ফির ইনফোগুলো, ডিপার্টমেন্ট আইডি দরকার নেই। এনরোল ক্লাস, আমরা অ্যাড্রেসটা রাখলাম শুধু, এনরোল ক্লাস দরকার নেই, অ্যাড্রেস, তার তথ্যটা দেখানো হইতে পারে। প্যারেন্টসের তথ্য আমরা আপাতত দিলাম না, ক্লাবসের তথ্য দিলাম না। ফিচার ফি ইনফো, অবশ্যই ফি ইনফোকে আমার পরের স্টেজে লাগবে। ফিস ইনফো 1, লাইব্রেরি ইনফো 1। এবার শুরুতে গিয়ে 1 যুক্ত করে কমা দিয়ে দিই। এখন দেখেন পরের স্টেজে আমার শুধু এই তথ্যগুলো আসছে, স্টুডেন্টের নামটা কি, তার অ্যাড্রেস কোথায়, তার ফি ইনফোগুলো আসছে, লাইব্রেরি ইনফো আসছে। ঠিক আছে, আমার অনেকগুলো রিসোর্স আমার পরের স্টেজে ব্যবহার করা লাগে নাই। আচ্ছা, এখন আমাকে করতে হবে, দেখতে হবে প্রত্যেক স্টুডেন্ট তার যতগুলো ফি আছে প্রত্যেকটা ফি দিছে কিনা।
তাহলে আমার এখানে ফি ইনফোটা সরাসরি আগে যদি দেখতাম নেম বরাবর ম্যাচ করতাম কীভাবে, নেমের ভ্যালু এটা কিনা, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন এটা একটা অ্যারে ফিস ইনফো, এবং ফিস ইনফোর মধ্যে আমার অ্যারে অফ ফিস থাকতে পারে, এভাবে প্রত্যেকটা ফিসের মধ্যে দেখতে হবে, প্রত্যেকটা ফি এর মধ্যে পেইডটা এটা কি ফলস নাকি ট্রু। প্রত্যেকটা এইখানে ফিস আছে, প্রত্যেকটা ফিস ফলস কেন, ফলস হইলে কেন হইব, দুইটা চেক করলাম দুইটাই ফলস হইলো। আচ্ছা এটা দেখি তো, এটা ট্রু আছে, আচ্ছা একটা ট্রু আছে, ওকে। তো আমরা এটা চেক করতে হইলে যদি আমরা এটা করতে চাই, প্রত্যেকটা ফিস ইনফোর আমার ম্যাচ করতে হবে। তো ম্যাচ করতে হইলে কোন ফিল্ডের ম্যাচ করব আমরা, ফিস ইনফোর উপরে। তো আমরা ম্যাচ ইনফো যাই, আগে ম্যাচ কোরি করব কোন ফিল্ডের উপরে, ফিস ইনফোর উপরে। আচ্ছা এখন ফিস ইনফো যেটা আমার ছিল, ফিস ইনফোটার মধ্যে কিন্তু পেইড ইনফো নাই, এভাবে বলতে পারবো না যে ফিস ইনফোর বরাবর এখানে যেটা হয়েছে ফিস। তো আমাকে এখানে এলিম ম্যাচ করতে হবে, কি করতে হবে, এলিমেন্ট ম্যাচ করতে হবে। ফিস ইনফোর মধ্যে ডট এলিম ম্যাচ মানে ফিস ইনফো একটা অ্যারে, আমি চাই যদি ফিস ইনফোর মধ্যে যদি আমি এলিম ম্যাচ ব্যবহার করি তাহলে বোঝা যাবে যে ফিস ইনফো একটা অ্যারে, তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের উপরে সে যাবে, প্রত্যেকটা এলিমেন্টের উপরে গিয়ে সে দেখবে প্রত্যেকটা এলিমেন্টের পেইড ফিল্ড যেটা আছে সেটা কি ট্রু কিনা। এখানে দেখবে পেইড যেটা আছে সেটা কি ইকুয়াল টু ট্রু কিনা। যদি ইকুয়াল টু ট্রু হয়, এই যে দেখুন যেই সমস্ত জায়গায় ফিস ইনফো ইকুয়াল টু ট্রু আছে সেইগুলোই সে এখানে কাউন্ট করছে। এখানে ফিস ইনফো গেছে, ফিস ইনফোর মধ্যে ইকুয়াল টু ট্রু, ফিস ইনফো আসছে ইকুয়াল টু ট্রু, ফিস ইনফো আসছে ইকুয়াল টু ট্রু, ওকে। তো এই জন্য শুধু এই ইনফোগুলোকে সে নিয়েছে, প্রত্যেকটার উপরে দেখবে সব ফি দিছে কিনা। একটা যদি বাকি থাকে তাহলে হবে না, একটা বাকি থাকলেও এখানে কাজ হবে না। তো ফি ইনফো যখন ম্যাচ করলো, ট্রু হইল, তা আমি এখন আলাদা করে ফেললাম কিছু তথ্য, ওকে। আচ্ছা তো আমার এই জিনিসটা হয়ে গেল। তাহলে এটা কি হলো, ম্যাচ স্টেজ করলাম ফিস ইনফোর উপরে, ফিস ইনফো একটা অ্যারে, তার মধ্যে একটা তো ওইখানে আমার এলিমেন্ট মানে প্রত্যেকটা এলিমেন্টকে সে ম্যাচ করবে, প্রত্যেকটা এলিমেন্টের পেইড অংশটা এটা যদি ট্রু হয় তাইলেই কেবল তাদেরকে আমার লাগবে। আমি একটা ম্যাচ স্টেজ আমার শেষ হয়ে গেল, এখানে আরেকটা ম্যাচ স্টেজ আমরা এখন করব, সেটা কার সাথে করব, লাইব্রেরি, ওভারডিউ লাইব্রেরি বুকস, ঠিক আছে। লাইব্রেরি থেকে বই আনছে সেটা যদি ডেটটা চলে যায়। এখন তার আগে আমাকে একটা ছোট্ট, যেহেতু আমি অলরেডি একটা ছোট্ট সমস্যা আছে আমাদের লাইব্রেরি ইনফোর মধ্যে, যদি আমরা চাই প্রত্যেকটা অবজেক্ট আছে, এখানে আমরা জানি যে একটা কিছু একটা করতে হবে, ম্যাচ করতে হবে। আচ্ছা ম্যাচ করার আগে আমরা জাস্ট একটা জিনিস দেখি, এখানে এই যে লাইব্রেরি বুকসের যে ডিউ ডেট আছে, এটা এখানে জাস্ট একটা স্ট্রিং দেওয়া আছে, and এই স্ট্রিংকে যদি আমি ম্যাচ করি আজকের ডেটের সাথে, সেটা ম্যাচের সাথে ম্যাচ করি, তাহলে কিন্তু আমাকে সে কিছুই দিবে না। যেমন চলেন আমরা একটু ম্যাচ করে দেখি, আমরা জানি ম্যাচ করতে হবে, এখানে এলিম ম্যাচ করতে হবে। যেমন এখানে ম্যাচ করব আমরা কোন ফিল্ডের উপরে, লাইব্রেরি ইনফো এর উপরে, আর এটা একটা অ্যারে,
এইটা একটা মূলত অ্যারে হবে, তাই এখানে এলিম ম্যাচ করতে হবে। সেই ম্যাচের মধ্যে আমরা কোন ফিল্ডকে ম্যাচ করব? ডিউ ডেটকে ম্যাচ করব। ডিউ ডেটটা যদি আজকের আগে হয়ে যায়, ঠিক আছে, ডিউ ডেটটা কি হয়ে যায়, কম হয়ে যায়, হ্যাঁ, আজকের ডেটের কম হয়, লেস দেন যদি হয়, তো একটা টাইম হিসাব করে সেখানে আমরা বললাম যে এলটি, সেটা কি, আজকের ডেট। এখন কারেন্ট ডেট কীভাবে হিসাব করে মঙ্গোডিবিতে, কারেন্ট ডেট কীভাবে হিসাব করে, আইএসও ডেট আছে, চাইলে ওইখানে দিয়ে দিতে পারি আমি এভাবে, আইএসও ডেট, হ্যাঁ, আইএসও ডেট। এখানে ডেট ফরম্যাটটা লিখতে হয় স্ট্রিং আকারে, যেমন 2025, তারপরে হচ্ছে আজকের মাস হচ্ছে, আজকে কয় তারিখ, 25শে মে, 5 মে, হ্যাঁ, 5/25, তাহলে 2025 আমি দিয়ে দিলাম হচ্ছে 05। স্ট্রিং আইওসি ডেটকে এভাবে লিখতে হয়, 05 দিয়ে লিখতে হবে, হ্যাঁ। তারপরে লিখলাম হচ্ছে 0 আজকের আগে আইএসও ডেট যাদের লেস দেন, ঠিক আছে, তাদের তথ্যটা দাও। তা আমাকে তথ্যটা দিল না, অবশ্য তথ্যটা আছে, আমি যদি গ্রেটার দেন দিই তাও আমাকে দিবে না, গ্রেটার দেন আজকের তথ্যের চেয়ে বেশি দিবে না। কেন দিবে না? এই কারণে আমার যে ওইখানে যে তথ্য আমি ম্যাচটা এটা উঠাই দিই, ম্যাচ স্টেজ এটাকে উঠাই দিই, আমরা আবার লিখব। কেন দিবে না? এখানে যে আমার ম্যাচ স্টেজ আছে, ম্যাচ স্টেজ লাইব্রেরি ইনফো আছে, লাইব্রেরি ইনফোর মধ্যে ডিউ ডেট আছে, এটার মধ্যে জাস্ট একটা স্ট্রিং, ঠিক আছে, জাস্ট একটা স্ট্রিং, না কি ভ্যালুটার মিলবে আসলে কি না অন্য কিছু আমরা দেখতে চাইলে ডকুমেন্টসে যদি আমরা যাই, লাইব্রেরি ইনফো, আমরা লাইব্রেরি বুকে যাই, লাইব্রেরি বুকের মধ্যে ডেটের মধ্যে যে আমরা যাই, দেখি একটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটার ডেটা টাইপ হচ্ছে একটা স্ট্রিং, মানে একটা স্ট্রিং আকারে এখানে সেভ করেছে। তো একটা স্ট্রিংকে আইওএসও ডেটের সাথে মিলাইতে গেলে এটা হবে না, এটা মিলবে না, ওকে। তো আইওএসও ডেটের সাথে মিলে আমি এটাকে কম্পারিজন করতে পারবো, কিন্তু একটা স্ট্রিংকে আইওএসও ডেটের সাথে মিলে কম্পারিজন আমার হবে না, ওকে। এই জন্য হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ডিউ ডেটটা চেক করার আগে এই ডিউ ডেটটাকে আমাকে কি করতে হবে? একটা আইওএসও ডেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মানে ডেটটাকে চেক করার আগে ডেটটাকে আগে আইওএসও ডেট বানাইতে হবে, আইওএসও ডেট বানিয়ে তারপরে আমি যে চেক করব যে এই ডেটটাকে বর্তমান আজকের ডেটের সাথে, আজকের ডেটের যদি আগে হয় তাহলে এটা ডিউ পড়ে গেছে, ওকে। তা আমরা কোথায়, স্টুডেন্টে আবার যাই, এগ্রিগেশনে যাই, আমাদের কাজ যেখানে চলতেছিল। তো একটা আমাদের কি করতে হবে, আমরা এতটুকু বুঝতেছিলাম, আমাদের এটা কি করতে হবে, এই লাইব্রেরি বো ইনফো এইটাকে, এই ডেটটাকে আমাদের আইওএসও ডেটা বানাইতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিটা অবজেক্টের জিনিসটা চেঞ্জ করতে হবে, এবং প্রত্যেকটা অবজেক্টের তথ্যটা চেঞ্জ করে সেটাকে আবার লাইব্রেরি ইনফো বা ইত্যাদি আরেকটা অ্যারের মধ্যে রাখতে হবে। মানে এই অ্যারেটা চলবে না, ARF অবজেক্টটা চলবে না। ARF অবজেক্টের মধ্যে ডিউ ডেটটা স্ট্রিং আছে, তো আমাদের নতুন একটা অ্যারে অফ অবজেক্ট লাগবে যেখানে লাইব্রেরি তথ্যগুলো থাকবে এবং ডিউ ডেটটা আইওএসও ডেট থাকবে। তো আমাদের একটা হলো, আমরা এখানে ওভাররাইড করতে পারি এই লাইব্রেরি ইনফো যেটা আছে, এই ফিল্ডটাকে আমরা ওভাররাইড করতে পারি। তার জন্য যদি একটা ফিল্ডকে আমরা শুধু অ্যাড করতে চাই, তো আমাদের একটা স্টেজ আছে, সেটা হলো অ্যাড ফিল্ডস। এই অ্যাড ফিল্ডসের মাধ্যমে আমরা আগের তথ্যের সাথে নতুন একটা তথ্য যুক্ত করতে চাই। তো এখানে যদি আমি নতুন এমন একটা ফিল্ড রেখি যে ফিল্ডটা আগে ছিল না, তাইলে তো এটা যুক্ত হবে আগেরটার সাথে। কিন্তু যদি আমি একটা এমন একটা ফিল্ড লিখি যে ফিল্ডটা আগেও আছে, তাহলে আগের ফিল্ডটার সাথে এটা ওভাররেট হয়ে যাবে। যেমন দেখেন লাইব্রেরি ইনফো, এখানে অ্যারে অফ অবজেক্ট আছে,
এখন আমি যদি লাইব্রেরি ইনফো এখানে লিখে একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হইল, লাইব্রেরি ইনফো আগেরটা চলে গেছে, এখন শুধু এমটি স্ট্রিং আসছে। কেন আসছে? কারণ অ্যাড ফিল করতেছি একটা লাইব্রেরি ইনফোকে, কিন্তু যেই ফিল্ডটা আগেই ছিল আগেরটাকে সরাই দিয়া সে এইটাকেই রাখছে, এমটি স্ট্রিং আসছে। তো এমটি স্ট্রিং রাখলে তো আমাদের হবে না, আমাদের যেটা করতে হবে, আমাদের ওই আগের যে লাইব্রেরি ইনফো আছে, ওইটার উপরে আমাকে ম্যাপ চালাইতে হবে। ম্যাপ চালাইয়া ওই লাইব্রেরি ইনফোটা সরাসরি এটার মধ্যে আমাকে পুশ করতে হবে বা রাখতে হবে। তো তার জন্য আমরা এটাকে বললাম যে তোমার কাছে একটা জিনিস আসবে। কি আসবে আমরা বলতেছি তোমাকে কি আসবে। তো আমরা যদি লাইব্রেরির ডেটাকে চেঞ্জ করতে চাই, আমরা চাইলে ম্যাপ করতে পারি। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে আমরা লুপ চালাইতে চাই এবং লুপ চালাই একটা কিছু করে রেজাল্ট হিসেবে আবার ওই অ্যারেটাকেই আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, ওই অ্যারেটাকে আবার রিটার্ন করে দিব। তার জন্য আমাদের ম্যাপ স্টেজ কিভাবে কাজ করে, আমরা ম্যাপ করতে পারি এভাবে। ম্যাপের মধ্যে আমাদের কয়েকটা জিনিস লিখতে হয়। তো ম্যাপের মধ্যে কয়েকটা জিনিস লিখতে হয়। প্রথমত বলতে হয় যে এই ম্যাপটা কোন অ্যারের উপরে করবে। তো অ্যারেটা কোনটা? অ্যারেটা আমার আগে যেই লাইব্রেরি ইনফো ছিল এইটা হইলো আমার ওই অ্যারেটা, মানে এটা একটা ফিল্ড। এই ফিল্ডটাকে ধরতে হবে। প্রথমে দিতে হবে ইনপুট দিয়ে বলতে হবে তোমার লাইব্রেরি ইনফোর উপরে তুমি চলবা। দেন চললা প্রত্যেকবার ইনপুটের প্রত্যেকটা ওই একটা অবজেক্টে সে রিটার্ন করবে, একটা অবজেক্ট রিটার্ন করবে। দেখো, আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, ইনপুট অ্যাজ প্রত্যেকবার যখন একটা অবজেক্টের উপরে যাবে, একটা লাইব্রেরি বুকের ইনফোর উপরে যাবে, ওইটাকে আমরা নাম দেব হচ্ছে বুক। প্রত্যেকবার নাম হবে বুক। তারপরে বুকে গেলে পরে আমাদের ইনপুট করলাম, ইনপুট অ্যাজ করলাম। তারপর এখন আপডেট করতে হবে। আপডেট করতে হইলে আমাদের ইন অপারেটর ব্যবহার করতে হয়। কি? ইন অপারেটর। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের আগের ইন না, যেটা কি করে একাধিক ভ্যালুর সাথে ম্যাচ করে, ওই ইন না। এইটা ম্যাপের সাথে একটা ইন অপারেটর আসে। এই অপারেটরের মধ্যে এই আপডেটটা কিভাবে হবে এটা আমরা বলে দিতে পারি। এখন দেখেন আপডেট কিছুই হয়নি, জাস্ট দুইটার জন্য দুইটা অবজেক্টই গেছে, খালি অবজেক্ট, এমটি অবজেক্ট। আপডেটের মধ্যে বলছি যে তোমার কাছে একটা এমটি অবজেক্ট যাবে, তো এমটি অবজেক্ট সে গেছে। আচ্ছা, এটা তো হইল না। এখানে আমাদের বলতে হবে আপডেটটা কিভাবে হবে। তা আমরা বললাম যে আপডেটটা হবে মূলত আগের যেই প্রত্যেকবার একটা বুক করে যাবে। ঠিক আছে, প্রত্যেকবার একটা বুক যাবে, প্রত্যেকবার একটা করে যেই বুকটা আমি পাইলাম ওই বুকটাই যাবে, কিন্তু তার সাথে একটা ফিল্ড যুক্ত হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমি সরাসরি এই বুকটা যেটা আছে না, এই বুকটা যেটা আমি একটু আগে ধরলাম, এটা অনেকটা একটা ভেরিয়েবল টাইপের ধরতে পারেন। তো যদি কোনো স্টেজের মধ্যে এভাবে অ্যাজ ব্যবহার করি বা একটা লেট ভেরিয়েবল ব্যবহার করি, তখন ওই ভেরিয়েবলকে যদি আমি ফিল্ড হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ডাবল ডলার সাইন দিতে হয়। এমনিতে একটা ফিল্ড ব্যবহার করতে চাইলে ডলারের সাইন, এটা একটা ভেরিয়েবল না, আর এটা ফিল্ড, কিন্তু এটা একটা ফিল্ড হিসেবে কাউন্ট হচ্ছে অ্যাজ বুক, মানে প্রত্যেকটা বুকের তথ্য এখানে থাকবে। তো এই ফিল্ডটাকে যদি আমি ব্যবহার করতে চাই, তো আমাকে এভাবে লিখতে হবে অ্যাজ বুক। দেখি আমার কোনো কিছু হয়েছে কিনা, দেখি না আমার কোনো তথ্য হয়নি, যেমন আছে তেমনই আছে। আচ্ছা, ইন কাজ হয়নি। আচ্ছা, আমি একটা বই দিছি বুক, এখনো আমার কাজ হয়নি। কোন একটা সমস্যা হয়েছে, আনএক্সপেক্টেড টোকেন 44
4410, এখানে সমস্যা হয়েছে, আনএক্সপেক্টেড 4410। আচ্ছা, তো আমি একটা মার্জ আছে আমাদের, মার্জ কি করে আগের বইয়ের সাথে এই বইটাকে মার্জ করে ওইটাকে রেখে দেয়, MERGE, MER, মার্জ অবজেক্টস। মার্জ অবজেক্টস এটা একটা অ্যারে নিবে, এটা কি নিবে, একটা মার্জ অবজেক্টস একটা অ্যারে নিবে। অ্যারে নিয়ে সে কি করবে, অ্যারে নিয়ে আমি যদি জাস্ট আগের বইয়ের তথ্যটা এখানে রেখে দিই, বুক, এখন দেখেন কি হয়েছে, প্রত্যেকবার যে বুকটা পাইতেছিল ওই বুকের তথ্যটাই, যেই বুকটা আমি মাত্র পাইতেছিলাম ওই বুকটাই সে রেখে দিছে। বুঝা গেছে? প্রত্যেকবার আমি যেই বুক পাচ্ছিলাম ওই বুকটাকেই সে রেখে দিছে, মার্জ অবজেক্টের কারণে এটা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রত্যেকবার আমি যেই বুক পাচ্ছিলাম ওই বুকটাকেই সে রেখে দিচ্ছে স্ট্রিং সহ। আমাদের এটা করলে হবে না, আমরা হ্যাঁ রাখবো এই বুকটা, এবং পাশাপাশি আমরা আরেকটা অবজেক্ট দিয়ে দেবো। তাহলে এই মার্জ অবজেক্টটা দুইটা অবজেক্ট নেয়, একটা অ্যারের মতো আসে, দুইটা অবজেক্ট নেয়, একটা অবজেক্ট এবং আরেকটা অবজেক্ট। তো আমি একটা অবজেক্ট দিলাম, আরেকটা অবজেক্ট আমি তার কাছে দিয়ে দিব। এই অবজেক্টটা আমি বলবো যে তোমার কাছে যেই প্রত্যেকটা বইয়ের আমি বলবো প্রত্যেকটা ডিউ ডেট, ঠিক আছে, ডিউ ডেট, ডিউ ডেট, হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্টের বুক অবজেক্টের সাথে আমি নতুন আরেকটা অবজেক্টকে পাঠিয়ে দিব ডিউ ডেট নামে। তাই ডিউ ডেট নামে আগের ওটা ডিউ ছিল, এটা ওটা ডিউ ছিল, দুইটা মিলে একটা অবজেক্ট যখন করবে তখন একটা ডিউ রাখবে, পরের যেই অবজেক্টের ডিউ ছিল ওই ডিউটাকে রাখবে, আগের অবজেক্টের ডিউটা সে কেটে দিবে। এখন যদি দেখেন এখনো কি আছে, অবজেক্টটা দুইটা অবজেক্ট, একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে একটা স্ট্রিং আছে। আমি এখানে যদি একটা অবজেক্ট দিলাম বুক, এখানে যদি ডিউ ডেটটা পাঠায়, এখানে যদি একটা এমটি স্ট্রিং দিয়ে দিই, তাহলে এখন আমার সব জায়গায় এমটি স্ট্রিং হয়ে যাবে। দেখেন, দেখছেন কি হয়ে গেছে? তাইলে কি হয়েছে মূলত, এটা একটা এই মার্জ অবজেক্ট, এটা দুইটা অবজেক্টকে মার্জ করে। আগের যে অবজেক্টটা পাইলাম অ্যারে থেকে লুপ করা যে অবজেক্টটা পাইলাম ওই অবজেক্ট, এবং তার সাথে আরেকটা অবজেক্ট দিলাম ডিউ ডেট নামে একটা প্রপার্টি দিলাম, ওইটাকে সেটার সাথে মার্জ করে দিছে। এবং মার্জটা করছে কীভাবে, ওই ভ্যালু দিয়া, যেটা আমাদের এখন তো আমাদের এই এটা দিলে হবে না। তো এখানে আমাদের কি করতে হবে, ওই আগের যে বুক থেকে, এই বুক থেকে যে বুক ডিউ ডেটটা আছে ওইটাকে, ওই ভ্যালুটাকে এটার মধ্যে রাখতে হবে এবং কনভার্ট করে রাখতে হবে। ঠিক আছে, এই বুকটাকে এখন আমি দেখেন, আমি যদি এটা করি, এই ফিল্ডে যদি আমি এটা রাখি, আগের যেই বুক আছে সেটার ডিউ ডিউ ডেট, তাহলে আগের স্ট্রিংটাই থাকবে। দেখেন, তাহলে আগের স্ট্রিংটাই থাকতেছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, টু ডেট নামে, মঙ্গোডিবির টু ডেট নামে একটা টু ডেট নামে একটা প্রপার্টি আছে, অবজেক্ট আছে, ওইটাকে আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এটার জন্য ব্যবহার করতে হইলে আমাদের এই টু ডেট নামে এটা ব্যবহার করলাম, এইখানে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এইবার মঙ্গোডিবি এই টু ডেট কি করছে, এই ফিল্ডটাকে ডেটে, আইএসও ডেটে রূপান্তর করে এবং এই ডেটে রাখছে, এবং এই ডেট এবং এই বুকটার সাথে মিলে মার্জ করে প্রত্যেকবার। এবার দেখেন আগে একটা স্ট্রিং ছিল, কিন্তু এখন এটা একটা আইএসও ডেট হয়ে গেছে, আইএসও ডেট। বুঝতে পারছেন, মনে আসার পরিবেশটা বুঝতে পারছেন, আইএসও ডেট হয়ে গেছে এখন একটা। এখন এই আইএসও ডেট হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ শেষ, এখানে আমাদের কাজ শেষ। আইএসও ডেট যখন হয়ে গেল, এখন আইএসও ডেট যখন হয়ে গেল, এখন আমাদের ওই পরবর্তী কাজের দিকে যাইতে হবে। তাহলে আমরা একটা ডেটকে কনভার্ট করে ফেললাম আইএসও ডেটে। এখন যদি আমরা ম্যাচ করি, তাইলে যে প্রত্যেকটার যেখানে একটা থাকবে শুধু ওই ফিল্ড আসে আমাকে রিটার্ন করবে, যেখানে বুকটা ডিউ না থাকবে ওটা রিটার্ন করবে। কিন্তু আমাদের এখন কাজ করতে হবে, দেখতে হবে এই
তার কয়টা বুক ডিউ আছে। যেমন সে 2টা বই নিছে, ঠিক আছে, 2টা বই নিছে। কোন বই? এই বইটা নিছে এবং এই বইটা নিছে। এই বইটার একটা রিটার্ন ডেট আছে, এই বইটার একটা রিটার্ন ডেট আছে। হইতে পারে সে এই বইটার রিটার্ন ঠিক মতো দিয়ে দিছে, কিন্তু এই বইটা এখনো সে রিটার্ন করে নাই। তো তখন তো শুধু সে এই ফিল্ডটাকে দিবে, এই ফিল্ডটাকে দিবে না, তখনও একেও কাউন্ট করবে যে সে তো একটা তো দিছে। ঠিক আছে, আমরা যদি সরাসরি ম্যাচ করি এলিম ম্যাচের উপরে, তখন দেখব যে একটা তো দিছে, আমার তো 2টাই দেখতে হবে, সবগুলোই যেন দিছে। বা একটা বই যেন এমন না থাকে, তার যে কয়টা বই সে নিচ্ছে একটা বই যেন এমন না থাকে যেটা ডিউ হয়েছে। তো আমরা বের করতে হবে একটা ডিউ, একটা কাউন্ট বের করবো, ডিউ বুক কাউন্টস, ডিউ বুকস। ঠিক আছে, মানে যখনই কোনো একটা ডিউ হবে, যখনই কোনো বই ডিউ হবে, সেটাকে আমরা একটা ফিল্ডের মধ্যে রাখবো ডিউ কাউন্টস হিসেবে, বুক ডিউ বুকস, ডিউ বুকস কাউন্ট। ঠিক আছে, তো আমরা যদি একটা ফিল্ড যুক্ত করতে চাই, আমরা জানি কি করতে হয়, আমরা অলরেডি জানি, সেটা হলো অ্যাড ফিল্ডস। অ্যাড ফিল্ডস, এখানে আমরা কি করলাম, একটা ফিল্ড যুক্ত করে ডেটটা পরিবর্তন করছিলাম। এখানে আমরা আগের তথ্যের সাথেই ডিউ বুকস কাউন্টস দিব, ডিউ বুকস কাউন্টস। ওকে, কয়টা হয়েছে? তো এইখানে আমরা মূলত কি রাখবো, ডিউ বুকস কাউন্টের মধ্যে একটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেইটা আর ইয়াটা আসে, রেজাল্ট আমরা রাখবো। কি রেজাল্ট রাখবো? ডিউ বুকস কাউন্টের উপরে আমরা এলিম ম্যাচ করব। এলিম ম্যাচ করব, আমরা কি এলিম ম্যাচ করবো এটার উপরে? না, আমরা এলিম ম্যাচ করব না। আমরা এখানে কি করতে পারি, অ্যাড ফিল্ডে আমরা চাইলে প্রত্যেকটা এলিমেন্টের উপরে যাব, যদি ইয়া হয় তাহলে তার ডিউ বুক কাউন্টটা 1 যুক্ত করবে, নাইলে করবে না, নাইলে একটা এমটি অ্যারে দিবে। এমটি অ্যারে আমরা সংখ্যায় দিতে পারি, 0 থাকবে, নাইলে যুক্ত করবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের ডিউ বুক লাইব্রেরি ইনফোতে যাবে, এলিম ম্যাচ করবে, যেইটারই থাকবে, যদি 301 থাকে তাহলে সে ডিউ বুক, তার একটা ডিউ বুকস কাউন্ট নামে একটা ভেরিয়েবল হবে, ওটার মধ্যে সে 1 যুক্ত করবে। ঠিক আছে, 1 যুক্ত করবে, সাম করতে থাকবে। তো এটার জন্য সাম করতে থাকবে কাউন্ট। আচ্ছা, তাইলে আমরা কি করতে হবে, ডিউ বুক কাউন্ট, এখানে আমাদের কন্ডিশন করতে হবে, মেবি আমাদের একটা কন্ডিশন করতে হতে পারে। ডিউ বুক কাউন্টস কি করতে হবে আমাদের, ডিউ বুক কাউন্টস, আমি নিজেও বুঝতেছি না এটাকে কি করতে হবে। আমাদের একটা বুক ইনফো আছে, প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাচ করব। ওই ম্যাচ যদি প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাচ করব আমরা, হ্যাঁ বুকস আছে, এলিম ম্যাচ করব, হ্যাঁ এলিম ম্যাচ করব। এলিম ম্যাচের মধ্যে যদি ইকুয়ালিটি এটা হয় তাহলে এটা হবে, এটা এটা হবে। ঠিক আছে, আমরা এই বুকস ডিউ বুকস কাউন্ট কাউন্টস নামে একটা ফিল্ডের মধ্যে ডিউ বুক কাউন্টসে রাখবো। কি রাখবো, এলিম ম্যাচ করে রাখবো, এলিম ম্যাচ করে যেটা হয় ওইটা রাখবো। তাহলে আমাকে ডি বুকস যাবো, ডি বুকসের মধ্যে আমার দেখতে হবে আবার বুকস কাউন্ট ওইটা এটার সাথে হয় কিনা, এরকম মেবি এরকম, এবার এটা নাও হইতে পারে। আমরা যেটা কইটা দেখি এটা আমাদের হয় কিনা, না হইলে আমরা দেখবো লাইব্রেরি ইনফো, লাইব্রেরি ইনফো ডট এলিম ম্যাচ,
হবে না। লাইব্রেরি ইনফো এর মধ্যে এলিম ম্যাচ করব, এলিম ম্যাচ করে এখানে আমাকে একটু সমস্যা দিয়েছে, অ্যাড ফিল্ডস কজ বাই আনরেকগনাইজড এক্সপ্রেশন এলিম ম্যাচ। এলিম ম্যাচটা এখানে হবে না বলতেছে। আচ্ছা, এইভাবে আমার এটা মানে এটা এটা হবে না, ঠিক আছে। ডিউ বুকস কাউন্ট দিয়েছি, এখন তার মধ্যে একটা রেজাল্ট আসবে, আবার ওটার মধ্যে আমি লাইব্রেরি ইনফো কেন দিব, লাইব্রেরি ইনফোকে দেবো, এটা আমার হবে না। তাহলে এখানে সিস্টেমটা একটু ভিন্ন। এলিম ম্যাচ করলে এখানে হইতেছে না। এখানে আমার রিডিউসটা কাজে আসতে পারে, রিডিউসটা কাজে আসতে পারে। রিডিউস একটা আছে, রিডিউস আমাকে কি করে, রিডিউস আমাকে একটা সংখ্যা দিবে, রিডিউসে আমি চাইলে একটা ভ্যালু দিব, ওই ভ্যালুর সাথে প্রত্যেক এলিমেন্টের সাথে সে বাড়াবে, ঠিক আছে, আপডেট করবে, রিডিউসটাকে সে আপডেট করবে। তো রিডিউসটা এখানে কাজে লাগতে পারে। আমি যদি এখানে রিডিউস কাজে লাগে, যে রিডিউসটা হবে ডিউ বুকস একটা রিডিউস হবে, রিডিউসটা একটা রেজাল্ট রিটার্ন করবে। এখন রিডিউসে অনেকটা ওই ম্যাপের মতো, এখানে ইনপুট দিতে হয়, বলতে হয় যে কোন ফিল্ডের উপরে। তা আমার ইনপুট ফিল্ডটা কোনটা, লাইব্রেরি ইনফো। লাইব্রেরি ইনফো একটা অ্যারে, সেই অ্যারের উপরে, এবং রিডিউসের বলে দিতে হয় যে তার ইনিশিয়াল ভ্যালু কি, ইনিশিয়াল ভ্যালু ডিউ বক্সের 0, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। তারপরে আমি তারা বলবো যে এখন বলতে হবে যে কীভাবে আপডেটটা হবে, কিভাবে আপডেটটা হবে। এখানেও ইন বলতে হয়, এখানেও ওই ইন বলতে হয়। কীভাবে আপডেটটা হবে, তা আপডেটের ধরনটা এখানে বলে দিতে হবে, কীভাবে আপডেটটা হবে ডিউ বুক। তো প্রত্যেকবার লাইব্রেরি ইনফোতে যাবে, আচ্ছা মেবি আমাকে একটা এখানে অ্যাজ নিতে হবে, ওই বুকটাকে ধরতে হবে না, রিডিউসের মধ্যে যদি ধরতে চাইলে ভ্যালু, রিডিউসের মধ্যে যদি কারেন্ট ভ্যালুকে নিতে চাই তাহলে ভ্যালু ধরতে হয়, আর বর্তমান যেটার মধ্যে চলতেছে ওইটাকে যদি পাইতে চাই তাহলে আমাকে দিস রাখতে হয়, ঠিক আছে। সেটা কীভাবে, এই যে এইভাবে, এটা হলো বর্তমান ভ্যালু, ভ্যালু এভাবে পাই, আর এভাবে পাই আমরা দিস দিলে এটা বর্তমান যেই অবজেক্টটা আছে ওই অবজেক্টটাকে বোঝাবে, বর্তমান অবজেক্টটা। বর্তমান অবজেক্টের কোনো প্রপার্টি ধরতে চাইলে এভাবে ধরবো, আর ভ্যালু ধরতে চাইলে এটার কত হয়েছে, প্রথমে 0 থেকে বড় 1 হইতে পারে, 2 হইতে পারে, তো এটার কাউন্টটা কত ওইটার সাথে এটাকে যুক্ত, ঠিক আছে। এটা হলো রিডিউসের সিস্টেম। তো আমি ইন গেলাম, ইনে আমি বলবো যে কীভাবে বাড়াবো, আমার ইয়েটা কী হবে, আমাকে দেখতে হবে লাইব্রেরি ইনফো, প্রত্যেকটা যে দিস ডট লাইব্রেরি ইনফো যদি হয়, কি হয়, লাইব্রেরি ইনফো যদি হয়, কোথায়, ডিউ ডেট যদি আগের হয়, ডিউ ডেট যদি আগের হয়, ঠিক আছে। দিস ডট ডিউ ডট ইন ইন অপারেটরের মধ্যে আমরা করব ইকুয়াল টু কন্ডিশন, না এখানে একটা কন্ডিশন দিতে পারি আমরা চাইলে, ম্যাচ তো কন্ডিশনের মধ্যে হয়, কিন্তু এখানে আমরা কি কন্ডিশন দিব, কন্ডিশনটা কীভাবে দিতে হবে, এক্সপ্রেশনও দেওয়া যায় চাইলে, এক্সপ্রেশনের মধ্যেও চাইলে দেওয়া যায়। তা আমরা এখানে দিব কীভাবে, ইন যদি আমাদের দেখতে হবে, যদি লাইব্রেরি ইনফো দিস ডট ভ্যালু ইন, যদি ইফ কিউএ লেখে এখানে, যদি প্রত্যেকটা বইয়ের ডিউ ডেট আগের চেয়ে, ডিউ ডেট আজকের ডেটের চেয়ে বেশি হয়, তাহলে এটা রিটার্ন করবে। ও, ইনের মধ্যে এখানে কন্ডিশনটা লিখতে হবে প্রথমে,
ইনের মধ্যে প্রথমে কি লিখতে হয়, কন্ডিশন লিখতে হয়, এটা হইলে এটা হবে, নাইলে এটা হবে। তা ইনের মধ্যে ইনটা আসলে একটু দেখি, রিডিউসের মধ্যে যে আমার একটু জানতে হবে, রিডিউসের মধ্যে ইনটা হাউ টু ইউজ রিডিউস ইন MongoDB, টু ইউজ reduce in MongoDB। তো আমাকে দিবে যে MongoDB রিডিউসটা কি ব্যবহার করতে হয়, রিডিউস অপারেটর দিয়ে একটা অ্যারের সব এলিমেন্ট নিয়ে একটা সিঙ্গেল ভ্যালু তৈরি করা হয়। ওকে, এটা একটা জাভাস্ক্রিপ্টের অ্যারে রিডিউসের মতো। ইনিশিয়াল ভ্যালু আমাদের প্রায় ঠিক আছে, ইনপুট দিতে হয় একটা অ্যারে, ইনিশিয়াল দিতে হয় স্ট্রিং ভ্যালু বা যাই দিতে চাও, ইন এক্সপ্রেশন টু অ্যাপ্লাই ইচ আইটেম, প্রত্যেকটা আইটির উপরে একটা এক্সপ্রেশন দিতে হবে যেটা সে অ্যাপ্লাই করবে। ইন প্রতি এলিমেন্টের জন্য এক্সপ্রেশন চলে এবং নতুন ভ্যালু তৈরি করে, যেমন নাম্বারস, আইডি নাম্বার, এমন থাকতে পারে টোটাল রিডিউস ইন অ্যাডও করবে ইন, এটা হ্যাঁ ইন ভ্যালুর মধ্যে অ্যাড করবে কীভাবে, ভ্যালু দিস ভ্যালুর সাথে দিস ভ্যালুকে, ঠিক আছে, অ্যাড দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা কার সাথে কারকে, এই ভ্যালুর সাথে এই ভ্যালুকে অ্যাড করে সে এখানে রাখবে। ব্যাখ্যা, আচ্ছা এই যে আমরা যেটা খুঁজতেছিলাম এখানে পেয়ে গেছি। এখানে কি বলতেছিল, ওয়ার্ডস আসসালামু আলাইকুম রাশেদ। আচ্ছা এখানে বলতেছে রিডিউস ওয়ার্ডস, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে টাইম এক্সিস্টিং ইন কন্ডিশন। আমরা যদি কন্ডিশন লিখতে চাই এখানে, তাহলে আমাদের এই কন্ডিশন অপারেটর ব্যবহার করতে হয়। কন্ডিশন অপারেটরের মধ্যে প্রথমে একটা অবজেক্ট দিতে হয়, অবজেক্টের মধ্যে কি কন্ডিশনটা আমাদের লিখতে হবে, যদি ইকুয়াল টু ভ্যালু যদি হয় এইটা, ঠিক আছে, যেই ভ্যালুটা বর্তমান আছে এটা, তাহলে দিস রিটার্ন করবে, আর কনকেট করবে আগের ভ্যালুর সাথে এটা কন্ডিশন। ঠিক আছে, আমরা এই কন্ডিশনটা আরেকটু কেমনে কন্ডিশন কেমনে ব্যবহার করে আমি তার কাছে একটু বিস্তারিত জানি, এই কন্ডিশনটা কিভাবে ব্যবহার করতে হয়। কন্ডিশন কি, চলো একদম সহজ ভাষায় বুঝি। কন্ডিশন মানে একটা MongoDB-র টার্নারি ইফ এলস অপারেটর। আচ্ছা এখন তো আমরা বুঝতে পারলাম যে যদি ইফ এলস লিখতে হয় তাহলে আমরা এইভাবে কন্ডিশন লিখতে পারি। এটা বলে যদি একটা কন্ডিশন সত্য বা ট্রু হয় তাহলে একটা ভ্যালু দাও, আর যদি মিথ্যা ফলস হয় তাহলে অন্য একটা ভ্যালু দাও। যেমন কন্ডিশন দেন, এখানে কন্ডিশন থাকবে, যদি কন্ডিশন এইটা হয় তাহলে একটা জিনিস রিটার্ন করবে, আর না হলে আরেকটা। কন্ডিশন এইটা হইলে এইটা, ইফ এইটা তাইলে এইটা, না হলে এটা। ওকে, এই জিনিসটা খুব সহজ। যেমন কন্ডিশন গ্রেটার দেন মার্কস, যে প্রত্যেকটা মার্কস আছে সেটা যদি 50 হয়, মার্কস যদি গ্রেটার দেন 50 হয়, ঠিক আছে, গ্রেটার দেন এটা একটা অ্যারে নেয়, একটা ভ্যালু, কোন ভ্যালুটা কোন ভ্যালুর মতো হবে, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 50 হয় তাহলে দিবে পাস, নাইলে দিবে ফেইল। ওকে, তো আমরা বুঝে গেছি। তো এখানে আমাদের কন্ডিশনটা এভাবে লিখতে হবে, কন্ডিশন, এটা অ্যারে দিতে হবে। এখানে আমাদের একটা বলে দিতে হবে যে গ্রেটার দেন, লেস দেন, আগের ইয়ার যদি লেস দেন ইকুয়াল টু হয়, লেস দেন হয়, ঠিক আছে, কোনটা লেস দেন হবে, কার চেয়ে লেস দেন হবে। তো এটা একটা অ্যারে নিবে এখানে। তো আমার বলতে হবে যে দিস ডট ডিউ ডেট, কার চেয়ে লেস দেন হবে, আজকের যে আইএসও ডেট আছে, আইএসও ডেট 2025, পরে 5 মাস, আর পরে হচ্ছে 25 তারিখ। আজকের যে, আমাকে একটু, আমি এটাকে একটু বন্ধ করে দিই। কি বললো এখানে, ওকে, এখানে আমাকে বলতে হবে যে ইনভ্যালিড এক্সপ্রেশন condition takes on exactly 3 arguments, 1 were passed in, একটা পাস্ট হয়েছে। তো আমরা এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিলাম যে কন্ডিশন হবে এটা, যদি লেস দেন হয়, কি লেস দেন হয়, দিস ডট ডিউ ডেট, যদি আজকে ডেটের চেয়ে কম হয় তাহলে
এখানে রিটার্ন করবে কি সেটা বলতে হবে আমাদের। রিটার্ন করবে এই দিসটাকে, তা আমাদের এখানে রিটার্ন করবে 1, নাইলে রিটার্ন করতে হইলে রিটার্ন করবি কি এইটা হয়, তাহলে এটা নাহলে 0। এখন দেখো এই যে প্রত্যেকবার একটা 1 দিছে, যেখানে একটা বুক কাউন্ট 1 আছে 1 দিছে, কিন্তু প্রত্যেকবার এটা 0 হবে 0 হবে 0 হবে 1 দিবে, এটা তো হইল না। এখানে মূলত আমাদের করতে হবে কি অ্যাড করতে হবে। এখানে একটা কন্ডিশন দিয়ে দিই আমরা, অ্যাড। অ্যাড কি না একটা অ্যারে নেয়, সে আগের ভ্যালুটা নেবে, আগের ভ্যালু নিবে, আগের ভ্যালুর সাথে বর্তমান দিস ভ্যালু না, আগের ভ্যালুর সাথে 1 যুক্ত করবে। তো যদি 2 থাকে তার ডিউ ডেট 2, 3 এভাবে, তার ডিউ ডেট ডিউ বুকস কাউন্ট 0, নাইলে সে 0। বুঝা গেছে? তাহলে কি করলাম আমরা, অ্যাড ফিল্ডস করলাম একটা ডিউ বুকস কাউন্ট নামে, যেখানে আসলে আমরা কতগুলো বই ডিউ হয়েছে সেটার কাউন্টটা আমরা দিব। এটা মূলত কি করলাম, একটা রিডিউস করলাম। রিডিউস প্রত্যেকটা একটা অ্যারের উপরে চলে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। অ্যারের উপরে চললো ইন লাইব্রেরি ইনফোর উপরে। লাইব্রেরি ইনফো যেহেতু অ্যারে অফ অবজেক্ট, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে বই আছে। আচ্ছা, প্রত্যেকটার উপরে চললো ইনিশিয়াল ভ্যালু, এই ভ্যালুর ইনিশিয়াল ভ্যালু কার, এই ডিউ বুকসের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। ইন কিভাবে আপডেটটা হবে, রিডিউসটা কিভাবে কাজ করবে। রিডিউস কাজ করবে আসলে একটা কন্ডিশনের ভিত্তিতে, সরাসরি না, কন্ডিশনের ভিত্তিতে। সেটা কি প্রত্যেকটার উপরে যাবে, যা দেখবে যে আগের বইয়ের, এই বর্তমান যে বইয়ের আছে বইটাতে পাইছি, এই বইটার ডিউ ডেট কি আমার বর্তমান আজকের যে কারেন্ট ডেট আছে এই ডেটের চেয়ে কম কিনা। যদি আজকের ডেটের কারেন্ট ডেট চেয়ে কম হয়, লেস দেন হয়, ঠিক আছে, লেস দেন হয় আজকের ডেটের চেয়ে, আজকের ডেটটা বেশি বড় হবে, এটা ছোট হবে। তো আগের ডেটটা যদি ছোট হয় আজকের ডেটের চেয়ে, তাহলে আমাকে এখানে 1 দাও, ছেলে আমার যোগ করতে হবে। বললাম যে অ্যাড করো, তাহলে তাহলে এটা করো, তাহলে করো হলো অ্যাড করো আগের ভ্যালুটা, আগের ভ্যালুর সাথে 1 যুক্ত করো, আর না হলে তোমার 0, তাহলে 0 হলে 0 0। ওকে, তো এই জন্য সে কী করছে। এখন দেখেন আমরা যদি এই বই দিকে যাই, এই তারিখ হচ্ছে 2024 6, ঠিক আছে, আজকের 2025 2024 6, নিশ্চয়ই এই ডেটটা ছোট। 2024 7, নিশ্চয়ই এই ডেটটা ছোট। এইটার দেখেন 2025 7, আজকে হইলো 5, এটা 5 মাস, এটা হলো 7 মাস, এটা বড়, এটা বড়, মানে এটা কোনো ডিউ ডেট ডিউ বুক কাউন্টস 0। এখন আমরা যখন করে ফেলতে পারলাম ডিউ বুকস কাউন্ট 0, এখন আমরা এখানে ম্যাচ করতে পারবো খুব সুন্দরভাবে, ম্যাচ স্টেজ, যেটা আপনারা খুব সহজে জেনে ফেলবেন। ম্যাচ স্টেজ ম্যাচ করবো ডিউ বুক ম্যাচ স্টেজ অ্যান্ড ডিউ বুক কাউন্টস, এই ফিল্ডটার উপর ডিউ বুক কাউন্ট যার 0 হবে, এবারে ডিউ বুক কাউন্টস ইকুয়াল টু যার 0 হবে তারে দাও, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 0, এমনি দেবে এলটিই লেস দেন অর ইকুয়াল টু 0 যার আছে তারই, সেই বুকটাতে তাহলে একজন স্টুডেন্টে পাওয়া গেল। স্টুডেন্টের নাম তানিয়া, তার স্টুডেন্ট আইডি এটা, অ্যাড্রেস এটা, ইনফো এটা, তার লাইব্রেরি ইনফো হচ্ছে। তো এখন হয়তো আমার প্রজেক্ট আমার করতে পারছে, স্যার ফির ইনফো দরকার নাই, আমার লাইব্রেরি ইনফো দরকার নাই, তার নেম অ্যাড্রেস। এখন আমি আবার প্রজেক্ট করতে পারি, প্রজেক্ট করে জাস্ট এতটুকু রাখতে পারি। ওগুলো তো রাখছিলাম হচ্ছে হিসাব করার জন্য, ক্যালকুলেশন, ফিস ইনফো দরকার নাই, জাস্ট নামটা দরকার। তাহলে আমি এখানে প্রজেক্ট বলতে পারি স্টুডেন্ট আইডি, নেম 1, তারপরে ফিস ইনফো লাগবে না, জাস্ট অ্যাড্রেস থাকলো, অ্যাড্রেস 1, জাস্ট এখানে 1 যদি, ব্যাস হয়ে গেল। এই একজন স্টুডেন্ট আছে যার বই কাউন্ট 0, ওই কাউন্ট 0 প্রয়োজন নাই,
এই হলো আজকে ছিল এতটুকুই। তাই আমরা এখানে একটা বড় একটা কাজ করলাম, বড় না হইলেও মিডিয়াম তো বলা যায়। তো আমরা যদি একটু রিক্যাপ করি কি হয়েছে, আমরা এখানে প্রথমে করলাম স্টুডেন্টের ফিগুলো তার ফিস নামক একটা অ্যারে অফ অবজেক্টে নিয়ে আসতেছিলাম, তার লাইব্রেরিন ফিগুলো একটা অ্যারে অফ অবজেক্ট নিয়ে আসতেছিলাম। অনেকগুলো ফিল্ড আমাদের লাগবে না, যে ফিল্ডগুলো লাগবে শুধু সেই ফিল্ডগুলো নিতেছিলাম, এই ফিল্ডগুলো শুধু লাগবে। তারপর আমরা ম্যাচ করতেছিলাম ফিস ইনফো উপরে ম্যাপ করে, যার পেইড ট্রু হবে সেগুলো। তারপরে আমরা অ্যাড ফিল্ড করলাম। এটা কি জন্য অ্যাড ফিল্ড করলাম, আমাদের যে ডিউ ডেট ছিল, ডিউ ডেট ওইটা স্ট্রিং ছিল, ওইটাকে আমাদের একটা ডেটে কনভার্ট করতে হয়েছে। তার জন্য আমাদের একটা ডিউ ডেট লাইব্রেরি ইনফো নামে একটা ফিল্ড, লাইব্রেরি ইনফো নামে ফিল্ডেই আমরা মার্জ করে দিয়েছি, আগের অবজেক্টকে পরের অবজেক্টের সাথে ম্যাপ করছি। ইনপুট লাইব্রেরি ইনফো অ্যাজ প্রত্যেকবার একটা বুক পাইছি, আপডেট কীভাবে করছি, মার্জ অবজেক্ট করছি আগের বুকের সাথে ডিউ ডেট, ডিউ ডেটকে ডিউ ডেট ডেটে কনভার্ট করে রেখে দিছি। তারপর অ্যাড ফিল্ডস করছি আমরা, এইখানে অ্যাড ফিল্ডস করছি ডিউ বুক কাউন্টস, কয়টা বুক ডিউ আছে সেই সংখ্যাটা আমরা যুক্ত করলাম। সেটা আমরা রিডিউস করতেছিলাম হচ্ছে লাইব্রেরি ইনফোর উপরে, প্রত্যেকবার 0 পাচ্ছিলাম। ইন কন্ডিশন আমরা কন্ডিশনের ভিত্তিতে আপডেট করছিলাম যে প্রত্যেকবার যদি বইয়ের ডিউ ডেট আগের বর্তমান ডেটের চেয়ে ছোট হয় তাহলে 1 বাড়াও, নাইলে 0। এভাবে আমরা আলাদা করতেছিলাম, যার বই ডিউ অ্যাকাউন্ট 0 তাকে দাও, প্রয়োগ করতেছিলাম আমাদের এই তথ্যটা। এই হলো আমাদের ইয়া। আপনি চাইলে এখন এই স্টেজটা এখানে সংরক্ষণ করে রাখতে পারেন। স্টুডেন্ট উপরে আমাদের একটা অলরেডি আছে, আপনি চাইলে এখানে সেভ এস দিয়ে রাখতে পারেন। সেভ এস, এটার নাম আমরা চাইলে দিতে পারি এইটা, যেই সমস্ত স্টুডেন্ট তাদের সব ফি দিয়েছে এবং তাদের কোনো ডিউ বুক নাই, ব্যাস হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের আরেকটা ভিডিও, অনেক লম্বা ভিডিও, ডিপ নলেজ যেখান থেকে পাবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন যে একাধিক লুপ আমরা করতে কীভাবে করি, প্রজেক্ট চাইলে আমরা একাধিক ম্যাচ কীভাবে করি, অ্যাড ফিল্ডস কীভাবে করি, ম্যাপ কীভাবে কাজ করে, রিডিউস কীভাবে কাজ করে, একটা পাওয়ারফুল জিনিস ম্যাচ। তারপরে তো ম্যাচ প্রজেক্ট, এগুলো তো জানেনই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।